মিষ্টি রোদের হাতছানি। লিখেছেন ইসরাত জাহান এরিনা। পর্ব সংখ্যা 30। সময়টা আজ সন্ধ্যার দিকে। আরজু সোফার রুমের ব্যালকনিতে যেয়ে বসলো। পাশেই জুবাইর আহমেদ চা খাচ্ছেন। আরজুকে দেখে হেসে বললেন, কি ফুলপুরির কি মন খারাপ নাকি? আরজু নিজের হাতে থাকা কফিতে চুমুক দিয়ে বলল, না না। জুবাইর আহমেদ আরজুকে আর ঘাঁটালেন না, কারণ আরজু তার সাথে শেয়ার করার মতো কিছু হলে অবশ্যই বলতো। বাবা মাহীন এই এতিম মেয়েটাকে তিনি সবসময় বাবার মতো স্নেহ ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন। পুতুলের মতো মেয়েটিকে সর্বদা ব্যক্তি স্বাধীনতা দিয়েছেন। আরজু বলল, আচ্ছা হিরো, আমাদের কি সাধ্যের বাইরে চেয়ে কিছু পাওয়ার ইচ্ছে পোষণ করাটা ঠিক? মূল্যবান কোনো বস্তু তুমি নিজের করে পাওয়ার ইচ্ছে রাখলে, কিন্তু দেখলে সেটা মূল্যবান না, অতিমাত্রায় মূল্যবান, যেটা ধরা ছোঁয়ার বাইরে, সেই জিনিসটার মায়া কি তবে ছেড়ে দেওয়া উচিত হবে? জুবাইর আহমেদ কপাল কুঁচকে আরজুর দিকে তাকালেন। আরজুর মনে কি চলছে বুঝতে পারছেন না। তিনি মুচকি হেসে বললেন, মূল্যবান আর মূল্যহীন বলে কি কিছু আছে আরজু? প্রয়োজন ভেদে সবকিছুর মূল্য নির্ধারিত হয়। ধর, অতি সামান্য ডায়েরি তোর কাছে মূল্যবান হতে পারে, কারণ সেটা হয়তো তোর প্রিয় কোনো মানুষ তোকে দিয়েছে, তার স্মৃতি জড়িয়ে আছে। সেই ডায়েরির সাথে তোর ভালোবাসা, অনুভূতি, আবেগ সবকিছু জড়িত আছে। স্বাভাবিকভাবেই সে সামান্য ডায়েরি তোর কাছে অসামান্য হয়ে উঠবে। তাছাড়া ভালোবাসার প্রত্যেকটা জিনিসই অতি মূল্যবান হয়, আর ভালোবাসা জিনিসের মায়া ছাড়া তো প্রশ্নই ওঠে না। ভালোবাসা মানেই তো মায়া, আবেগ, অনুভূতি। আরজু মুচকি হেসে আবারও কফিতে চুমুক দিল। এই মানুষটি তার মনের সকল দ্বিধা দ্বন্দ্ব দূর করে দিয়েছে। আরজু বলল, এই যে খালামণি কাজের চাপে তোমাকে সময় দিতে পারে না, এতে তোমার কষ্ট বা রাগ হয় না? জুবাইর আহমেদ বলেন, লয়ার হওয়ার স্বপ্ন তোর খালামণি আমার সাথে দেখা হওয়ার আগে থেকেই দেখেছে। এই স্বপ্নকে ভালোবেসেছে। তাহলে তার এই স্বপ্নের ক্যারিয়ার নিয়ে আমার কোনো কেন রাগ হবে? বরং আমার জন্য যদি সাবা নিজের ইচ্ছেকে মাটি চাপা দিত, তবে কখনোই আমরা সুখী হতে পারতাম না। কারণ ভালোবাসার মানুষটির মুখের প্রশান্তি, হাসিতেই আসল সুখ। আরজু মনে মনে ভাবলেও তার আর নাহিদের সংসার কি এমনি স্নিগ্ধ মধুর হবে? কবে আসবে সেই মহেন্দ্রক্ষণ? আরজুদের বাসায় আজ পুরো বন্ধুমহল এসেছে। মূলত সাবা খানম বাসায় ছোট্টখাটো গেট টুগেদারের আয়োজন করেছেন, কিন্তু হঠাৎ এই আয়োজনের সঠিক কারণ আরজুর জানা নেই। সবাই আসলেও রামিম আর শুভ এখনো পৌঁছায়নি। আরজু শুভকে বারবার কল করে যাচ্ছে। সাবিহা রামিমকে কল করলো। বেশ কয়েকবার রিং হওয়ার পর রামিম রিসিভ করলো। রামিম বলল, দেখছিস কল কেটে দিচ্ছি, তাহলে বারবার কেন কল করছিস? সাবিহা থতমত খেয়ে বলল, আরজু তোকে কল করে জানতে বললো কখন আসবি। রামিম খানিকটা রেগে বলল, মেয়ে মানুষ আসলেই বেয়াক্কেল হয়, তুই তার আস্ত প্রমাণ। সাবিহা অভিমানী সুরে বলল, বকছিস কেন? কি করেছি আমি? জানিস এই সময় আমি টিউশনিতে থাকি, তারপরেও বারবার কেন কল করে যাচ্ছিস? না মানে আসলে ফোন রাখতো। সাবিহা মুখ গোমরা করে রাখলো। রিমি মুচকি হেসে বলল, কিরে, তোর জান পাখি বকেছে নাকি? সাবিহা রেগে বলল, ওই কুত্তা আমার কোনো জান না, আমার জানের দুশ্মন। যারা হো হো করে হেসে বলল, জাস্ট রামিমের সামনে এই কথা রিপিট করতে পারবি তো? সাবিহা মুখ ভেঙছে অন্যদিকে তাকিয়ে রইল, কারণ এই কথা সে রামিমের সামনে কখনোই উচ্চারণ করতে পারবে না। রামিমকে ভয় পায় তেমন কিছু না, কিন্তু রামিমের সামনে গেলে তার সব কথাই জড়িয়ে যায়। সাবা খানম তারাকে নিয়ে রান্নাঘরে ভীষণ ব্যস্ত। কাজের চাপে তিনি এই কয়দিন পরিবারকে একদম সময় দিতে পারেননি। তার সবাইকে নিয়ে ছোটখাটো একটা আয়োজন। জুবাইর আহমেদ চেয়ারে বসে স্ত্রীর খুশি মুখখানা দেখে বেশ চিন্তিত। এই খুশির কারণটা আরজু জানতে পারলে কিভাবে রিয়াক্ট করবে কে জানে। ফুয়াদ ফোনে গেম খেলতে খেলতে আরজুকে বলল, আন্টি হঠাৎ আমাদের দাওয়াত করলো, ঘটনা কি? আরজু চিন্তিত মুখে বলল, বিষয়টা নিয়ে আমারও একটু খটকা লাগছে। খালামণি হঠাৎ তোদের মতো হুল বেড়ালদের কেন রেঁধে খাওয়াচ্ছে বলতো? যারা বলল, তুই আমাদের অপমান করছিস? আরজু ভাবলেশীন ভাবে বলল, হ্যাঁ করছি তো। যারা রেগে বলল, এই চল তো, থাকবো না আর এই বাসায়। আরজু বলল, দরজাটা ওই দিকে। যারা এবার দমে গিয়ে বলল, অবশ্যই যাব, আন্টির হাতের গরু ভুনা খেয়ে তবেই যাব। যারার কথাই বাকি সবাই হেসে উঠল। ফুয়াদ হেসে বলল, এই খাদক নাকি আবার মডেলিং করে। একদম আমার মডেলিং নিয়ে কিচ্ছু বলবি না। আমার ফিগার দেখেছিস? ফুয়াদ মুখে হাত চেপে বলল, আস্তাগফিরুল্লাহ, তোর ফিগার দেখে লাভ আছে? আমি দেখবো আমার বউয়ের ফিগার। যারা রেগে বলল, তোর মতো নমুনাকে কে বিয়ে করবে রে? ভালো করে দেখ, মেয়েদের লাইন পড়ে আছে। সাবিহা বিরক্ত হয়ে তাদের ধমকে থামালো। আর বেশ কিছুক্ষণ পর রামিম আর শুভ আসলো। শুভর সাথে তার মা, বাবা আর বোন শোভাকে দেখে আরজুর এবার খানিকটা খটকা লাগলো। এত আয়োজনের পেছনে খালামনের উদ্দেশ্যই বা কি?
অবনী টেবিলে নাস্তা রেডি করা দেখছে আর দাঁত দিয়ে নখ কাটছে। রিমি অবনীর পাশে দাঁড়িয়ে বলল, কি পিচ্ছি, এমন আনহাইজেনিক কাজকর্ম কেন করছো? আমার ভাইয়া থাকলে একটা ধমক দিয়ে ফেলতো, যে কান্না করে দিতে একদম। অবনী মুচকি হেসে বলল, আপু, আপনার ভাইকে সোজা করার মানুষ মহান আল্লাহ অলরেডি পাঠিয়ে দিয়েছে, তাই চিন্তা করার কিছু নেই। রিমি কিছুই বুঝতে না পেরে বলল, মানে? আরে আপনার ভবিষ্যৎ ভাবি নিশ্চয়ই পয়দা হয়ে গেছে। রিমি হেসে অবনীর ফোলা গাল টেনে বলল, ভীষণ দুষ্টু মেয়ে তুমি, আই লাইক ইট। দুষ্টু মেয়েকে আপনার ভাইয়েরও পছন্দ? মোটেও না, সে শান্তিপ্রিয় মানুষ, তাই তার শান্ত মেয়েই পছন্দ। অবনী মুখ ভেঙে বিড়বিড় করে বলল, শান্তিপ্রিয় মানুষের জীবনের সব শান্তি আমি হালুয়া করে ছাড়ব। খাওয়ার পর্ব শেষ হতেই শুভর মা আরজুকে নিজের পাশে বসিয়ে মাথায় হাত বুলাতে লাগলেন। তিনি আগেও আরজুকে ভীষণ আদর স্নেহ করতেন, তবে আজ আদরের মাত্রা আরো কয়েক ধাপ বেড়ে গেছে। পাশেই সাবা খানম বসে তৃপ্তির হাসি হাসছেন। শুভ পাশে বসে তার মায়ের কাণ্ড দেখছে। ফুয়াদ শুভর কানে কানে বলল, আন্টি যেইভাবে আরজুকে দেখছে মনে হচ্ছে আজই ঘরে তুলে নিয়ে যাবে। শুভ বিরক্ত হয়ে বলল, মা সবসময় বেশি বেশি করে, তোর মায়ের মতিগতি ভালো ঠেকছে না বুঝলি। একটু পরই শুভর মা শুভকে ডেকে আরজুর পাশে বসালেন। আরজু শুভকে পিঠে চিমটি কাটছে, এটা দেখে তার আসলে এটা ছোটবেলার অভ্যাস। সবার আড়ালে শুভকে চিমটি কাটবে, জ্বালাবে। শুভ রাগী চোখে আরজুর দিকে তাকালে আরজু মুখ ভেঙচি দেবে। সাবা খানম আরজুর আর শুভর কাণ্ড ঠিক খেয়াল করলেন। পাশে বসা জুবাইর আহমেদের দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন, যে দৃষ্টি অনেক কথাই বলে গেল। শুভর মা হঠাৎ বললেন, আজ তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমি আর সাবা মিলে একটা ডিসিশন নিয়েছি। এই ইচ্ছেটা আমার আরো অনেক বছর আগে থেকেই ছিল। আরজু সহ বন্ধু মহলের অনেকেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। শুভর হঠাৎ টনক নড়ল। সে মায়ের হাতটা চেপে ধরল। শুভর মা শুভকে আশ্বস্ত করে বললেন, আমি আরজুকে আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যেতে চাই। সেই ছোট আরজুকে দেখার পর থেকেই আমার এটাই স্বপ্ন ছিল, মেয়েটা আমার সারা বাড়ি মাতিয়ে রাখবে। আরজু, শুভ সহ বাকি সবাই ভীষণ অবাক হলো। অবাকের মাত্রা এত বেশি ছিল যে আরজু স্তব্ধ হয়ে পড়ল। অবনী মনে মনে বলল, এই ছিল আমার মনে, আমি তো আগেই বুঝেছিলাম। এইবার আপু আর নেতা সাহেবের কি হবে? অন্যদিকে রিমির বুকে যেন কেউ ছুরি চালিয়ে দিচ্ছে। বুকে অসম্ভব যন্ত্রণা শুরু হচ্ছে। ভালোবাসার যন্ত্রণা বুঝি এমনই তীব্র হয়? যারা আরজুর দিকে তাকালো, মেয়েটার সুন্দর মুখটা কেমন মলিন হয়ে গেছে। আরজু তো তার নেতা সাহেব ছাড়া অন্য কারো কথা চিন্তাই করতে পারে না। মেয়েটার মনের ভিতর দিয়ে কেমন ঝড় বইছে। আরজু অবাক হয়ে সাবা খানমের দিকে তাকিয়ে বলল, খালামণি, এসবের মানে কি? সারা আরজুর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর জন্য একটা বিশ্বস্ত হাত খুঁজছিলাম, যেই হাতে তোকে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারবো, যেই হাতের মালিক তোকে বুঝবে এবং সম্মান করবে। চারদিকে সেই বিশ্বস্ত ব্যক্তিকে খুঁজতে খুঁজতে আমি হয়রান, অথচ এত কাছেই সেই মানুষটি ছিল, আমি পর্যবেক্ষণ করতে পারিনি। আপা প্রস্তাব দেওয়ার পর আমি রিয়েলাইজ করতে পারলাম, শুভর চাইতে ভালো বিশ্বস্ত তোর জন্য আর কেউ হতে পারে না। তোরা দুজন দুজনকে ছোট্টবেলা থেকে চিনিস। এই পৃথিবীতে শুভর চাইতে বেশি ভালো করে তোকে আর কেউ বুঝতে পারবে না। আরজু, তোর খালামণির ওপর ভরসা রাখ। আরজু ছলছল দৃষ্টিতে খালামণির দিকে তাকিয়ে রইল। শুভ নিজের অনুভূতি বুঝতে পারছে না। আরজুকে অবশ্যই সে নিজের জীবনসঙ্গী হিসেবে চায়, কিন্তু এইভাবে না। আরজুকে আগে অফিসিয়ালি প্রপোজ করে আরজুর সম্মতিক্রমে, কিন্তু তার মায়ের বড্ড তাড়া। আরজুকে ছেলের বউ করার জন্য তার যেন তর্স হয়েছে না। আরজু বিষয়টা কিভাবে নিচ্ছে কে জানে। হাজারো চিন্তায় শুভর মাথা ফেটে যাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে তার মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, হঠাৎ তোমার এই সিদ্ধান্ত কেন হলো? আমাদের আগে জানাতে পারতে, হঠাৎ এইভাবে। শুভর মা বলল, তোদের এসব ভাবতে হবে না। একজনের কিছু হলে অন্যজন যেমন অস্থির হয়ে পড়িস, এটা ভালোবাসা না তো কি? আরজু অস্থির হয়ে বলল, আন্টি, আপনি যেমনটা ভাবছেন আমাদের মধ্যে তেমন কিছুই নেই, আমরা বেস্ট ফ্রেন্ড। সাবা আরজুকে আশ্বস্ত করে বললেন, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বন্ধুত্বটা বেশ প্রয়োজন, আর তোদের মধ্যে অলরেডি সেটা আছে। বন্ধুত্বের টাইটেলের জন্যই তুই হয়তোবা এই গভীরতাকে মাপতে পারছিস না। আচ্ছা বলতো, পরিবারের বাইরে জীবনের সবচাইতে বেশি বিশ্বাস কাকে করিস? শুভকেই তো, তাই না? আরজু ছলছল চোখে মাথা নেড়ে জানালো। সাবা খানম আবার বললেন, মাঝ রাতে হুটহাট শুভর সাথে বাইকে ঘুরতে বেরিয়ে পড়িস, আমি জানি না ভেবেছিস শুভর সাথে থাকলে নিজেকে সবচাইতে নিরাপদ ভাবিস, তাই তো? আরজু আবারও মাথা নেড়ে হ্যাঁ জানালো। সাবা খানম মুচকি হেসে বললেন, ব্যাস, একটা সম্পর্কে আর কি লাগে? এবার আমার পরিটাকে নিয়ে আর কোনো চিন্তা নেই, সব চিন্তা দায়িত্ব শুভর হাতে দিয়ে দিলাম। রিমি ছলছল চোখে শুভর দিকে তাকিয়ে রইল। শুভর অনুভূতি সম্পর্কে ধারণা করতে পারছে না। শুভকে চিন্তিত দেখাচ্ছে, কিন্তু এই সম্পর্ক নিয়ে ঘোর আপত্তি আছে বলে মনে হচ্ছে না। রিমির সারা শরীর কাঁপতে লাগলো। ফুয়াদ আর চোখে রিমিকে দেখছে।
রিমির মনের অবস্থা ভালো করেই বুঝতে পারছে। একদিন যেই কষ্টটা পাবে সেটা ফুয়াদ ভালো করে অনুধাবন করতে পেরেছিল, কিন্তু রিমিকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার জানা নেই। আরজুর চোখে শুধু একটা মুখ ভাসছে, তার নেতা সাহেব। সে অলরেডি বিয়ের মতো একটা পবিত্র সম্পর্কে জড়িয়ে পড়েছে, সেটা সবাইকে কি করে বলবে? অন্যদিকে নেতা সাহেব বিয়ের বিষয়টা গোপন রাখতে আদেশ করেছেন। কি করবে আরজু বুঝতে পারছে না। শুভর মা আরজুর মলিন মুখ দেখে আরজুর গালে আলতো ছুঁয়ে বললেন, এত কি ভাবছিস? আমার ছেলের মতো করে তোকে অন্য কেউ ভালোবাসতে পারবে না। আরজু অস্থির হয়ে বলল, আমি এসবের জন্য মোটেও প্রস্তুত নই। এবার জুবাইর আহমেদ মুখ খুললেন। আরজুর উদ্দেশ্যে বলেন, আরজু, এই ব্যাপারে কিন্তু আমি তোর খালামনির সাথে একমত। শুভর বিষয়ে আমার কোনো ডাউট নেই। শুভর মতো কেয়ারিং জীবনসঙ্গী সব মেয়েরই কাম্য। তুই অনেক সুখী হবি। তাছাড়া তোদের এখনই বিয়ের সম্পর্কে আবদ্ধ হতে হচ্ছে না তো। তোর খালামনি ওরা চাইছে এখন আংটি বদল করে রাখতে, পরে তোদের গ্র্যাজুয়েশন শেষ হোক, তখন না হয় বাকি সব হবে। পরিস্থিতি গম্ভীর দেখে ফুয়াদ বলে উঠল, হায় আল্লাহ, একটা গ্রুপে কয়টা লাভার্স বার থাকবে ভাই? সাবিহা আর রামিম দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ল। রামিম আর চোখে সাবিহার দিকে তাকিয়ে দেখলো সাবিহার ফর্সা মুখ একদম লালাভ বর্ণ ধারণ করেছে। রামিমের হৃদয়স্থলে উষ্ণ অনুভূতি হলো। আরজু কিছু বুঝে ওঠার আগেই শুভর মা ব্যাগ থেকে একটি বক্স বের করলেন। যারা মনে মনে বলল পুরো প্রস্তুতি নিয়েই এসেছেন। বক্সের ভেতরে রিং দেখে শুভ অবাক হলো। এটা তো সেই রিং যেটা আরজুর জন্য কিনেছিল। শুভ অবাক হয়ে শোভার দিকে তাকালো। শোভা ভাইয়ের অবস্থা দেখে মুচকি হাসলো। তার মানে এই বিচ্ছু মেয়ে নিশ্চয়ই এই রিং পেয়ে আম্মুকে দেখিয়েছে, তাই তো আম্মু এমন অস্থির হয়ে প্রস্তাব দিয়েছেন। এই রিং দেখে অবাক হয়ে রিমি শুভর দিকে তাকালো। শুভর সাথে দৃষ্টি বিনিময় হতেই শুভ মুচকি হাসলো। তার এই হাসিতে রিমির মনে ঝড় শুরু হলো। তার মানে শুভ আরজুকে ভালোবাসে, আর আরজুর জন্যই আই রিংটা কিনেছিল। শুভর মা শুভকে দ্রুত তাড়া দিতে লাগলো রিংটা পরিয়ে দেওয়ার জন্য। শুভর মনের মাঝে কোথাও না কোথাও সুখ অনুভব হচ্ছে, আরজুকে পাওয়ার সুখ। পরিস্থিতির কাছে শুভ নিরুপায় হয়ে পড়ল। মায়ের তাড়ায় রিং নিয়ে আরজুর হাতে পরিয়ে দেওয়ার জন্য আগালো। সেই সময় আরজুর মনে টর্নেডো চলছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। সত্যি বলার সাহস জোগাতে পারছে না। তাছাড়া এইসবের জন্য যদি শুভ আর তার বন্ধুত্বে ফাটল তৈরি হয়, তবে সেটা কিছুতেই মানতে পারবে না। শুধু মনে মনে ভাবলো, এমনটা কিছুতেই হতে দেওয়া যাবে না। অনেক কষ্টে মনে সাহস জুগিয়ে আরজুর চোখ বুঝে এক নিঃশ্বাসে বলে উঠল, আমি বিয়ে করতে পারবো না, কারণ আমি অলরেডি ম্যারিড। আরজুর এক কথায় সারা বাড়ি জুড়ে নিস্তব্ধতা ছেয়ে গেল। পরন্ত বিকেলে পশ্চিম আকাশে যেমন রক্তের ন্যায় লালিমা ভেসে ওঠে, ঠিক ঠিক তেমন ভাবে শুভর দু চোখ লালচে হয়ে আছে। যে কোনো মুহূর্তে চোখ বেয়ে রক্ত ধারা ঝরে পড়তে পারে। শুভর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আরজু কি কোনোভাবে মজা করছে? এমন জোকসের জন্য আরজুর চুল টানা খাওয়া মাস্ট। শুভ নিজের মনকে নানাভাবে বোঝাতে চেষ্টা করলো, কিন্তু আরজুর নিগুড়ভাবে পর্যবেক্ষণ করে শুভর বুকে তীব্র ক্ষত সৃষ্টি হলো। তবে কি এত বছরের লালিত স্বপ্ন ধুলোয় মিশিয়ে যাচ্ছে? বুকের ভেতর জন্মানো অনুভূতি সবটাই কি মূল্যহীন? সত্যি কি আরজুকে হারিয়ে ফেললো? অবনী আর যারা কিছুতেই হিসাব মেলাতে পারছে না। আরজু কি বিয়েটা ভাঙার জন্য মিথ্যে বলছে, নাকি সত্যিই এমন ভয়ানক কাণ্ড ঘটিয়ে বসে আছে?